যে প্রসঙ্গে ছিলাম চন্দ্রমুখী। তো চন্দ্রমুখী কে ছিলেন? চন্দ্রমুখী ছিলেন অ্যাকচুয়ালি পান্না বাই। হ্যাঁ, বাই কথাটা ইউজ করছি। তিনি বাইজি ছিলেন। নৃত্য গীত পটীয়সী রমণী চন্দ্রমুখী। অসাধারণ তাকে দেখতে ছিল। হীরের নাকছাবি পরতেন এবং খুব সুন্দর, যেটা বলছিলাম, নৃত্য গীত পটীয়সী। যেমন ভালো গান গাইতেন তেমনি ভালো নাচানাচি করতেন। সব রকমই তার পারদর্শিকতা ছিল। তার বাড়ি ছিল বাগবাজারের বেনান স্ট্রিটে, বেলঘরিয়া থেকে বেশ খানিকটা দূরে। এবং নীলমণি মিত্র স্ট্রিটেও তার একটা দ্বিতল বাটি, তখনকার দিনে বাটি কথাটা ব্যবহার করা হতো, অর্থাৎ দ্বিতল বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল। প্রপিতামহ প্রত্যেক মঙ্গল এবং শুক্রবার পাটের কাজ করতেন এবং সেখান থেকেই চলে যেতেন তার কাছে গান শুনতে এবং নাচকে উপলব্ধি করতে। এখন অনেক কন্ট্রাডিক্টরি আছে, অনেকেই অনেক কথা বলবে যে বাইজি বাড়ি কনসেপ্টটা এখন হয়তো অনেকের কাছে বিষিয়ে গেছে। কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে বা কখনো কালবৈশাখী হলে যেমন লোকে ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোয় খুব আর্জেন্সি থাকলে, ঠিক তেমনি সেটা যেমন খুব খারাপ নয়, ঠিক তেমনি তখনকার দিনে জমিদারিত্ব, রাজা রাজত্ব মানেই জমিদারি করা, বাইজি বাড়ি যাওয়া, সেটা খুব নর্মাল বিষয়। সেটা নিয়ে কিন্তু হাসি ঠাট্টার বিষয় নয়। তখনকার সেটাই কালচার ছিল। এখন আমাদের কালচার, আমরা শুটেড বুটেড হয়েছি, তখনকার কালচার ছিল শুধুমাত্র ধুতি পাঞ্জাবি পরে বাঙালিয়ানা বলে না। তো যাই হোক, দেবদাসের যে চুনিলাল যে ক্যারেক্টার, আমার প্রপিতামহ অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, নিপাট ভালো মানুষ এবং অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। শোনা যায় তার পা টিপতেন একজন ভদ্রমহিলা, প্রতিদিন এসে একটু পাটা টিপে দিতেন। তার থাকার জায়গা ছিল না, এনে তুই থাক, ওই বাড়িটা তোকে দিয়ে দিলাম। এই বলে বলে বেলঘরিয়াতে রাস্তার ধারেই বিভিন্ন জমি তিনি এভাবে বহু মানুষকে দান করে দেন। ছেলেমেয়েরা মাছ খাবে, মাছের দরকার, বিরাট পুকুর ছিল, 16 কাঠা পুকুর। সেই পুকুরটা এক চাষি গরিব জেলের নামে লিখে দেন। বহু জমি ছিল, শখ হয়েছে যে বাজার থেকে কিনে আনাজ খাবো না, নিজের জমির আনাজ খাবো। চাষিদের ধরে নিয়ে এসে সেই জমিগুলো চাষিদের দিয়ে, তাদের দিয়ে চাষ করিয়ে সেই ফসলগুলো তিনি এবং তার পরিবার খেতেন। বড় উচ্চতর বংশ, বন্দ্যোপাধ্যায় বংশ, যার এখনও এক্সিস্টেন্স রয়েছে। আমি তার 7th জেনারেশন। একই বাড়িতে বৃহৎ পরিবার এবং বনেদি বংশ আমাদের এখনও এক্সিস্টিং, বেলঘরিয়াতেই, পঞ্চাননতলাতে। তো চুনিলাল বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন দাম্ভিক, একাধারে তিনি যেমন পৃথিবী বিখ্যাত চরিত্র, তিনি একটু রেগে গিয়েছিলেন। এর রাগটা কেন? তার শ্বশুরমশাই অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন দেবদাসটা লিখলেন এবং চুনিলাল হিসাবে তাকে রিভিল করলেন, চুনিলাল বন্দ্যোপাধ্যায় একটু রেগে গেলেন যে আপনি আমার নামে এটা লিখে দিলেন। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, চুনিলাল, তুমি আমার লেখনীর মধ্যে দিয়ে চিরকাল অমর হয়ে থাকবে। এবং আপনারা যারা দেবদাসটা পড়েছেন, আমি সিনেমার কথা বলছি না, সিনেমাতে চুনিলালকে দেখানো হয়েছে লম্পট, মাতাল, দুশ্চরিত্র সিনেমাতে। এবার গল্পের গরু যেমন গাছে ওঠে, সিনেমাতেও অনেক রংচং লাগানো হয় উপস্থাপকদের জন্য এবং যারা অনুভব করছে, দেখছে, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু যারা অ্যাকচুয়ালি শরৎবাবুর দেবদাসটা পড়েছেন, সেখানে যে ক্যারেক্টারটার কথা লেখা আছে সেটাই অ্যাকচুয়াল চুনিলাল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার পরিবার সম্পর্কে তিনি যথেষ্ট কনসাস ছিলেন, দয়াশীল ব্যক্তি ছিলেন, মানুষকে ভালোবাসতেন এবং কখনো কেউ কোনো বিপদে পড়লে তাকে সেই মুহূর্তেই মোটা মোটা অর্থ দিয়ে সাহায্য করতেন। আচ্ছা। এবং পেশায় তিনি পাটের ব্যবসা করতেন। আচ্ছা। পরবর্তীকালে তিনি পাটের দালালিও করতেন। তার জন্য শরৎবাবু দেবদাসের উপন্যাসেও লিখে দিয়েছেন, চুনিলাল এসেছিল, কি করতে এসেছিল না, পাটের দালালি করতে এসেছিল। এটা উল্লেখ আছে কমা ইনভার্টেড কমার মধ্যে। সুতরাং বন্দ্যোপাধ্যায়ের পরিবার বৃহৎ পরিবার। চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের আগেও বনমালী বন্দ্যোপাধ্যায় বলুন, কেদারনাথ বন্দ্যোপাধ্যায় বলুন, এরা চুনিলালের পূর্বসূরি। তো তারাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিলেন, বিখ্যাত ছিলেন। কিন্তু চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা বেশি হাইপ করে ডিউ টু দেবদাস।
দেবদাস চরিত্রটাকে নিয়ে আমি আলোচনা করছি না, অনেক কন্ট্রাডিক্টারি আছে, যারা পিএইচডি করছে তারা আরো ভালো বলতে পারবে এই বিষয়ে। কিন্তু চুনিলাল ক্যারেক্টারটা এবং তিনি ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের ভাগ্নি জামাই, যেটা আমি বলছিলাম মেজ ভাগ্নি, তার 3টে ভাগ্নি ছিল। মেজ ভাগ্নি আশালতা দেবী তিনি চুনিলাল বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন এবং সেই সূত্রেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আচ্ছা। এবং জানা যায় কিছু কিছু ক্ষেত্রে দুজনে উভয় একসঙ্গে মদ্যপানও করতেন। একদম বন্ধুত্বপূর্ণ, যাকে বলা হয় জামাই শ্বশুর সম্পর্ক, যেহেতু বয়সের ব্যবধান খুব বেশি ছিল না, কাজেই তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলত। এবং তিনি গান শুনতে ভালোবাসতেন। কোন গান? সব ধরনের গান, ক্লাসিক্যাল বেশি শুনতেন, নিজে হারমোনিয়াম বাজাতেন, নিজে তবলা বাজাতেন, ঠুমরি দাদরা খেয়াল। এবং আমাদের বাড়িতে তখন একটা কালচার ছিল যে ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণদের বেশি গুরুত্ব দেওয়া, সেটা তৎকালীন কাস্ট সিস্টেমের মধ্যে দিয়ে পড়ছে। তিনি সেটা বজায় রাখলেও খুব বেশি পরিমাণ বজায় উনি রাখতেন, উনি খুব ধর্মীয় গোড়া ছিলেন। কিন্তু একাধারে তিনি আবার মাজারে দুধ পাঠাতেন, মিষ্টি পাঠাতেন। আচ্ছা। পীর বাবারা যখন আসতো তাদের ভরে ভরে খাবার দিতেন। অদ্ভুত মেলবন্ধনটা তার মধ্যে আমরা পেয়েছি। সম্প্রীতির ব্যাপারটা তার মধ্যে ছিলেন। তিনি গান গাইতেন এবং বলতেন, রাম রহিম না যুদ্ধা কর ভাই, দিল কো সাচ্চা রাখো। তিনি কোন গান গাইতেন সেরকম কি? তিনি যে গানটা আমরা দেবদাস সিনেমাতে পাই, উত্তম কুমার হারমোনিয়াম বাজিয়ে গাইছেন, শাওন রাতে যদি, হ্যাঁ তিনি এই গানটাও খুব গাইতেন। এবং তখনকার দিনে গান মানে তো আধুনিক গান খুব কম, তখনকার দিনে নজরুলগীতি, তার আগেও টপ্পা ঠুংরি খেয়াল, সেগুলি বেশি শুনতেন। পাখোয়াজ বাজাতেন খুব ভালো। আচ্ছা। শৌখিন মানুষ ছিলেন, সম্পূর্ণ শৌখিন, গিলে করা পাঞ্জাবি ছাড়া পড়তেন না। এবং আমার পিতামহ মানে চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের ছেলে গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ও জীবনের প্রথম যে পাঞ্জাবিটা যেদিন একদিন পরেছে, পরের দিন আর সেই পাঞ্জাবিটা পরতেন না, সেগুলো ঠাকুর চাকররা পরত জীবনে একবার। মানে এতটাই লাক্সারির মধ্যে তারা বড় হয়েছে। টিন খাবার, টিন মিষ্টি, বিরাট বড় রান্নাঘর, প্রচুর ঠাকুর চাকরের মধ্যে দিয়ে তারা তাদের জীবন কাটিয়েছে। আচ্ছা। এই হলো চুনিলাল চরিত্র।